বর্তমান ঠান্ডা ভিজা বালিতে সাফা বসে আছে। তার সামনে বিশাল হৃদয়ের সমুদ্র, যার এক একটা ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে পাজোড়া। আকাশে বিশাল চাঁদ, থালার মতো লাগছে সে চাঁদকে। সাফার দৃষ্টি চাঁদ থেকে সমুদ্রে নামে, আবার চাঁদে যায়। সমুদ্রের এক একটা ঢেউ তার মনের শূন্যতায় এসে বাড়ি খাচ্ছে। উত্তাপ ঢেউয়ের শব্দে মনের ক্ষত জেগে উঠে হু হু করে। মনের বিষাদময় কষ্টে আবার কাঁপে বুকের বা পাশের হৃৎপিণ্ডটা। সাফার হাতে পায়েল আর আংটি। আজ নিয়ে শতখানেক বারের উপর সে এগুলো ফেলে দিতে চেয়েছে, কখনো নদীতে, কখনো পুকুরে, কখনো রাস্তায়, কিন্তু দিতে পারল না। মুঠোয় ভর্তি করে বসে রইল প্রতিবারের মতো। একটা ঢেউ যেমন ভিজিয়ে দিয়ে রূপ পরিবর্তন করে, এই বালির ঠিক একইভাবে একটা বছর তার রূপের কত পরিবর্তন করে দিয়েছে। ভেবেই সাফা তাচ্ছিল্যের হাসি হাসে। জীবন কত বিচিত্র, বিচিত্র এর রূপ রং, আর সবচাইতে বিচিত্র এর ভালোবাসা নামক যন্ত্রণা। এক বছর আগেও যে ভালোবাসা ছিল আবেগের, আজ তা কতটা গভীর, কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে তা বুঝা দেয়। এই ভালোবাসা চঞ্চল সাফারানী থেকে বুঝদার, কঠিন মুখের সাফার জন্ম দিয়েছে। ভালোবাসা এক জীবন্ত প্রাণ, তা না হলে এত পরিবর্তনের ক্ষমতা এর থাকত না। প্রেম আর ভালোবাসার মাঝেও সাফা বিস্তর ভিন্নতা খুঁজে পেয়েছে। প্রেম যখন গভীর হবে তবে তা আর প্রেম থাকে না, নাম নেয় ভালোবাসার। সেই রাতে যতটা সাহস নিয়ে প্রেম ছাড়তে পেরেছে, আজও ততটা সাহস নিয়ে ভালোবাসা বলতে পারেনি। এটাই পার্থক্য। সাফার হেজাবের এক অংশ উড়ছে বাতাসের তালে। এই বাতাস হৃদয়কে ঠান্ডা না করে আরও উত্তেজিত কেন করে তা সাফার জানা নেই। শরীরের উড়োনাটা উড়ে এসে একবার মুখে পড়ে আবার তা সরে যায়। সাফা নিজের দুহাত পিছনের বালির উপর দিয়ে রেখেছে। চোখ তার শূন্যে এবার। কত পুরনো আবেগ আবার জেগে উঠেছে মনে, কত তীব্র এর ক্ষত। বাস্তবতার কাছে ভালোবাসা নামক ভয়ঙ্কর কথাটাও হার মেনে নেয়। সাফার চোখের দুই কোণা বেয়ে গড়িয়ে পড়ে অসংখ্য পানির কণা। এটা নতুন না পুরানো ক্ষতর পুরনো পানি, যা প্রতি রাতে এই সমুদ্রের পাড়ে বা নদীর তীরে কখনো বালিশের বুকে নিজেদের জায়গা করে নেয়। সাফা কান খাড়া করে, সমুদ্রের শা শা শব্দ কানে এসে ধাক্কা খায় প্রবলভাবে। হৃদয়ের কোণে কোণে টুকরো টুকরো ভালোবাসারা জেগে উঠে, সাথে তার ক্ষত। আর কত সময় বসে বসে চোখের পানি ফেলবি মহারানী? ঝুমার এমন কথায় সাফা কপাট রাগ নিয়ে তার দিকে তাকায়। ঝাঝালো গলায় বলল, ঝুমা, কতবার বলেছি আমাকে এই শব্দে ডাকবি না? তারপরও একই ভুল করতে তোর ভালো লাগে? আমার কিন্তু শুনতে ভালো লাগে না। ঝুমা বুঝতে পেরে বাসে বসে সাফার মতো সামনে তাকিয়ে বলল, এতটা ভালোবাসলে ছেড়ে কেন এলি? সবার উপরে ভালোবাসো, তাই তোরও ছেড়ে আসা উচিত ছিল না। সাফা ঝুমার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তারপর বলল, কে বলেছে সবার উপরে ভালোবাসা? আমি যদি বলি সবার উপরে ভালোবাসার মানুষগুলো, ওই একই ব্যাপার। মোটেও না, দুটি দুই রকম। যেটা ছেড়ে এসেছি সেটা আমার ভালোবাসা, আর যাদের জন্য ছেড়ে এসেছি তারা ভালোবাসার মানুষ, তাই দুইটাই ভিন্ন। ঝুমা বিরক্তির সাথে শ্বাস নেয়। তারপর দাঁড়িয়ে সাফার হাত টানতে টানতে বলে, হইছে তোর জ্ঞান দেওয়া, তাহলে চল। সবাই ওদিকে, আর তুই এদিকে একা একা বসে কি সব চিন্তা করছ? চল, যাব কিছুক্ষণ পরে। তার আগে বল, তুই তোর ভালোবাসা ছেড়ে আমার কাছে কেন পড়ে আছিস? অভি তোকেও অনেক ভালোবাসে, তোর কাছে থাকলেই ও বেশি খুশি হবে। আর তুই নিজেই আমার ভালোবাসা। ওই দিন যদি তোর সাথে বাসে হুট করে দেখা না হতো তাহলে তো তোকে কখনোই খুঁজে পাইতাম না। আল্লাহ বাঁচাইছে। আর এতে অভি কষ্টে থাকলেও খুশি, এটা বুঝাতে চেয়েছি।
এই কারণেই ছেড়ে এসেছি। ঝুমা অবাক হয়ে কিছুক্ষণ ভাবে, তারপর বলে, ভাই এবারও বুঝলাম না। নিজ দায়িত্ব বুঝে নে। ইডিয়ট। এসব ছাড়া তুই প্রতিদিন বাড়ির ছেলে মেয়েগুলোরে আমার পিছনে পিছনে নিয়ে আসছো কা বলতো? ঝুমা বলে না, হাসে শুধু। সেদিন সাফার বাবা আর সাফার সাথে হুট করেই বাসে দেখা হয়ে যায় ঝুমার। ঝুমা সাফার সবচাইতে প্রিয় বন্ধু। তাই সব কথাগুলো শুনে সাফার সাথে সেও পারি জমায় লুকোচুরি খেলায়। একসাথেই থাকে তারা। তারা কক্সবাজারে থাকে এখন, তবে বিগত 1 মাস এখানে থাকছে। সাফা এক জায়গায় থাকে না, নানা সময় নানা জায়গায় থাকে। লেখাপড়া চালিয়ে যাচ্ছে, শুধু পরীক্ষা দেয় ভার্সিটি যেয়ে। তাছাড়া সে তার এলোমেলো জীবন নিয়েই থাকে। সাফা ঝুমা বাচ্চাদের পাশে বসে। বাচ্চাগুলো তাদের বাড়িওয়ালার। সমুদ্রের একটু দূরেই তাদের বাড়ি। সাফা এখানে কিছু ছেলে মেয়েকে পড়ায়, সারা দিন নিজেকে ব্যস্ত রাখে। আর এই 1 মাস ধরেই সমুদ্রের সাথে তার বেশ ভাব হয়েছে, তাই এখানে এসে বসে। সাফারা বসে আছে, সবাই গল্প করছে। সাফা উদাসীন হয়ে বসে আছে, তার চোখ সমুদ্রে। তাদের একটু পাশেই কিছু তরুণ তরুণী বসে গান বাজনা করছে। তারা এখানে ঘুরতে এসেছে বুঝাই যাচ্ছে। গল্পও করছে তারা। গল্পের বিষয় ভালোবাসা। সাফা কান পেতে সেসব শুনছে আর মনের অজান্তেই হাসছে। যে বিষয়টা থেকে সে পালিয়ে বেড়ায় সেটাই তার আশেপাশে আলোচনা হয়। এমনকি সে ভালোবাসার জায়গায় বসে আছে। সমুদ্রে তো ভালোবাসার একটা নিদর্শন। তার কাছেই সে প্রতিরাতে নিজের বিচ্ছেদের গল্প শোনাতে আসে। সাফা মনে মনে ভাবে সমুদ্র নিশ্চয়ই তাকে নিয়ে হাসে। হাসারই কথা। সাফা নিজেই হাসে। একটা মেয়ে বলে ওঠে, তোর চিরকুটে লেখা প্রেম ভালোবাসা কি এবং বিচ্ছেদ কি? ভয়ঙ্করতা ব্যাখ্যা করো, বল এবার। বলেই সবাই হেসে ওঠে। ছেলেটা করুণ সুরে বলল, ভাই প্রেম তো প্রেম আর ভালোবাসা তো ভালোবাসা, এটা বুঝানের কি আছে? বাদ দে আর একটা তোলো। হবে না, তোরে এটাই বুঝাতে হবে। তুই জীবনে কম প্রেম তো করস নাই, এখন বলতে পারস না কা? ভাই প্রেম করি ভালো কথা, এত ডিটেলস জানমু কেমনে? ছাড় না। না না। এবার আশেপাশে সবাই চেঁচিয়ে উঠেছে। আর বেচারা চিন্তায় মগ্ন। সাফা কান পেতে সব শুনছে আর হাসছে। তার ভালো লাগছে অনেক দিন পরে এদের কথা শুনে। সাফা উঠে ওদের পাশে বসে। সবাই অবাক সাফাকে দেখে। সাফা গভীর গলায় বলে, পিকনিকে এসেছ বুঝি? হুম। একটা মেয়ে বলে, কোন ক্লাস? এবার অনার্স ফার্স্ট ইয়ার। সাফা আবার হাসে। এই বয়সেই তো আর ভাবে না। পুরনো স্মৃতি, সবই পুরাতন তার কাছেও হয়তো। সাফা আবার উঠতে চায়। ছেলেটা বলে, আপনি বলতে পারবেন এই আজাইরা প্রশ্নের উত্তর? সাফা ঘুরে তাকায়, চোখে মুখে কঠিন দৃষ্টি। ছেলেটা দাঁত কেলিয়ে হেসে বলে, না মানে আপনি ওই কথাটা শুনেই এদিকে এসেছেন তাই বললাম। রাগ করলে সরি। সাফা আবার বসে। ঝুমা দূর থেকে দেখে। সাফা সমুদ্রের দিকে চোখ রাখে, একদম গভীরে। তারপর বলা শুরু করার ভঙ্গিতে বলে, প্রেম জীবনের একটা অদ্ভুত পৃষ্ঠা। এই পৃষ্ঠা তুমি না পড়তে চাইলেও তোমাকে পড়তে হবে। এ যেন জ্বলন্ত আগুন, এতে না জ্বলে তুমি পার পাবে না। এর প্রথম অনুভূতি তোমাকে সব দিক থেকে থমকে দিবে, ভাসিয়ে নিবে বহু থেকে বহু দূর। সমুদ্রের উত্তাপের মতো এর ঢেউ। তুমি ভাসবে এই ঢেউয়ের মাঝে। কিন্তু প্রেম তো আগুন। আর আগুন নিয়ে খেললে যদি তুমি না জ্বলো তবে খাঁটি হবে কিভাবে?
তাই প্রেমে জ্বলতে হয়। এটা যতটা দ্রুত তোমাকে আক্রমণ করবে ততটা দ্রুত তোমাকে মুক্তি দিবে, এটা ভাবা নিছক বোকামি। এটা মুক্তি দেওয়ার নয়। এই যন্ত্রণা কঠিন, ভয়ঙ্কর কঠিন এর প্রহার। তোমার হৃদয়ের গভীর থেকে গভীরে এর আক্রমণ চলে। সবার প্রেম আলাদা। কারো সাথে কারো প্রেমের মিলবন্ধন নেই। আল্লাহ মানুষ যেমন আলাদা আলাদা বানিয়েছে, তাদের মাঝে সব সত্তাকে আলাদা আলাদা রূপ দিয়েছে। প্রেমেও দিয়েছে আলাদা অনুভূতি। মেয়েদের প্রেম পুরুষের চেয়ে আলাদা। মেয়েদের প্রেম লুকানো, একান্ত নিজের করে রাখার ক্ষমতা আছে এদের। পুরুষ জাহের করতে পারে, নারী লুকিয়ে রাখতে পারে। এটাই প্রেমের আসল নাম। প্রেম তোমাকে বুঝিয়ে দিবে তুমি নিজের নও। এটাই তো পার্থক্য। প্রেম ভালোবাসা আর ভালো লাগার মাঝে। প্রেম বাতাসের মতো এসে তোমার মনের কুড়িকে জাগিয়ে দিবে ভালোবাসার নামে। সে বাতাস চলে গেলেও এর শীতলতা তোমাকে দগ্ধ করবে তিলে তিলে। প্রেমে হার নেই, যা আছে সব জিত। এই যেমন তুমি তাকে পেলে না, এটা জিত। পাওয়াতে সবসময় জিত থাকে, এটা ভুল। হারেও থাকে বহু জিত। ভালো থাকার নামই ভালোবাসা, তাই সে ভালো থাকলেই হবে। এটাই তোমার জিত। তাকে মনের মাঝে রেখে একান্তে কষ্ট পাওয়াটা হলো বিচ্ছেদ। এর প্রতিটা সময় মনের মাঝে পুষে রাখা হলো এর ভয়ঙ্করতা। সাফা উঠে দাঁড়ায়। আজ হৃৎপিণ্ডটা বেশিই ভারী হয়ে আছে। কষ্টে দম বন্ধ হয়ে আসছে। সব কিছু এলোমেলো লাগছে। সবাই মুগ্ধ শ্রোতার মতো সব শুনেছে। সাফা কিছুদূর যেতেই ছেলেটা চেঁচিয়ে বলল, আপনি এত সুন্দর ভালোবাসার অর্থ বুঝেন। যে আপনার প্রেমিক বা প্রিয়তম হবে সে খুবই লাকি। সাফা ঘুরে তাকিয়ে হাসে। তারপর আবার চিৎকার করেই বলে, সে সবচাইতে অনলাকি ছিল। সাফা হাঁটছে। ঝুমা তার পাশে। সাফার চোখমুখ ফুলে গেছে। ঝুমা কিছুক্ষণ তাকিয়ে থাকে, আবার দৌড়ে সাফার পাশে পাশে হাঁটে। তারপর বলল, ভাই, আমার মনে হয় উনি এত সময়ে বিয়ে করে ফেলেছে। তোর কি মনে হয়? সাফা থমকে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে বলে, উনিটা কে? আরে নিভ্রনীল। উনার জন্য মেয়েরা তো হুমড়ি খেয়ে পড়ে আছে। মনে তো হয় বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপও হয়ে গেছে। না, 1 বছর হলেও হিসাব করলে আরও অনেক মাস চলে গেছে না? তাই বললাম। সাফা কিছু বলল না, চুপ করে থাকে। ঝুমা আবার বলে, তোকে অনেক খুঁজেছে উনি। এমন কি তোকে প্রশ্ন করেছি? এসব বাদ দিতে কবার বলেছি? তুই আমার সাথে কথাই বলিস না, ফালতু। সাফা বাড়ির ভিতরে ঢুকে যায়। ঝুমা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর সেও ঢুকে যায়। নিভ্র ঘরের প্রতিটা জিনিস নিখুঁতভাবে ভেঙেছে। টিভি থেকে শুরু করে সোফা, সব আসবাবপত্র ভেঙে ফেলেছে। এতে তার পরিবারের প্রতিটি মানুষ খুশি। নিভ্র যেদিন জিনিস ভাঙে সেদিনই সবার সাথে 2-4টি কথা বলে। এতেই তারা খুশি। আজও ভেঙেছে, কিন্তু আজকে নিভ্র বেশিই রিয়েক্ট করছে। চিৎকার চেঁচামেচি করছে। বলছে, কবার বলেছি মেয়েদের আমার কেবিনে পাঠাতে না? কবার? তবুও কেন পাঠালে? কেন? কথাটা বলেই টেবিলের গ্লাসস ছুঁড়ে মারে। রাগে চোখমুখ লাল হয়ে আছে। সবাই এবার ভয় পাচ্ছে। অভ্র পাশেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই ঘরে ঢুকেছে। ঢুকেই এসব দেখছে। নিভ্র বুকে হাত দিয়ে এবার বসে পড়ে। হঠাৎ করেই সেন্সলেস হয়ে পড়ে। অভ্র ডাক্তারকে কল করেছে। নিভ্রকে তার রুমে রাখা হয়েছে। ফ্যামিলির সব মেম্বরের অবস্থা এমনই খারাপ। তার উপর আজ কি এমন হয়েছে নিভ্র এতটা হাইপার, এটা অনেকেই বুঝতে পারছে না। ডাক্তার কঠিন গলায় বলে, দেখো, আমি আগেও বলেছি, এখনো বলছি, ওকে কন্ট্রোল করো।
নিভ্র হার্ট দিন দিন প্রচণ্ড ফুরবল হয়ে পড়ছে। এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি। তাই ওর এত উত্তেজিত হওয়া মোটেও ভালো না। ইফতেখার হু হু করে কেঁদে দেয়। আজ নিভ্র এতটা হাইপার হওয়ার পিছনে তিনি দায়ী। এক সুন্দরী মেয়েকে নিভ্র সহকারীর পোস্টের জন্য নিজে সুপারিশ করে পাঠিয়েছে। মেয়েটাও ডাক্তার, যেটা নিভ্র মেজাজ আরও খারাপ করে দিয়েছে। তিনি কি করবে? তার ছেলে দিন দিন উম্মাদের ন্যায় পরিণত হচ্ছে। এতদিন পরে ভালো হয়েছে, এখন যদি আবার অসুস্থ হয়ে পড়ে। সে ভয়েই তিনি চাচ্ছে নিভ্র নিজের জীবনে এবার এগিয়ে যাক। কিন্তু নিভ্র আজ এতটা হাইপার হবে এটা তিনি বুঝতে পারেনি। ছেলের এমন খারাপ অবস্থা আর নিতে পারছে না তিনি। সাফা নামের মেয়েটাকে পেলে যে কি করবে তিনি নিজেও জানে না। সব তার জন্যই হয়েছে। এত ভালোবাসার প্রতিদান এভাবে দিল? কিভাবে পারল? ইফতেখার আবার কেঁদে উঠে। শাখাও তো স্ত্রীর দিকে তাকালেন না। ছেলের চিন্তায় তার ঘুম হয় না। বাড়ির সবাই চিন্তিত হয়ে আছে। মাহবুব বললেন, ওকে কন্ট্রোল করা আমাদের হাতে নেই। এটা তুই জানছ আশিক, তবুও কেন বলছ? আশিক মুখ ভার করে বললেন, জানি, তবুও করতে হবে। আর সাফাকে খুঁজে বের কর। আমি এত কিছু বুঝি না। তোরা কিসের এত বড় লোক বলতো? এত কিসের পাওয়ার? এসব পানিতে ফেলে দে। একটা পুচকু মেয়েকে খুঁজে বের করতে পারলি না। মর তোরা। আর তুমি শাখাও তো ছেলের প্রতি মনোযোগী হও সবাই। আমার লাইফে আমি এমন ভয়ঙ্কর প্রেমিক দেখি নাই। ভালোবাসা যে এতটা ভয়ঙ্কর আর ডেসপারেট করতে পারে নিভ্রকে না দেখে বুঝতেই পারতাম না। আল্লাহ, একজন হার্ট সার্জন ও, তবুও নিজের প্রতি এত উদাসীন কেন? আল্লাহ সাফাকে ফিরিয়ে দেয়। আমার এত বছরের ক্যারিয়ারে এই প্রথম রোগীর জন্য ওষুধ না একজন ভালোবাসার মানুষকে চাইছি। ওই মেয়ে বাদে আমার মনে হয় না নিভ্র জীবিত থাকবে। সরি, খারাপ লাগলেও কিছু করার নেই। এতদিন ওর ট্রিটমেন্টের করে আমি এটাই বুঝেছি। কথাগুলো বলেই তিনি থামলেন। দীর্ঘশ্বাস ফেললেন কিছু সময়। বাড়ির সবাই কেঁদে দিয়েছে। রাফা তো প্রচণ্ড চিৎকার করেই কাঁদছে। নিশান তাই তাকে নিয়ে রুমের বাহিরে চলে গেছে। আশিক আবার বলেন, অভ্র রেগুলার ওষুধ দিবে। এখন আসি। ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, ঘুমাবে এখন ও। তোমরা প্লিজ ওকে খুঁজে বের করো। নিভ্র আমার স্টুডেন্ট ছিল। ওর মস্তিষ্ক বাকি সবার মতো সাধারণ না। ভিন্ন অসাধারণ মস্তিষ্ক তার। তাই সব দিকে পারদর্শী ও। একবার যা ভেবে নেয় তাই থাকে মাথায়। প্রচণ্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। একটা কাজ করবে ভাবলে সেটাই করে সে। তাকে নিয়ন্ত্রণ করা দায়। আর ছোট থেকেই একা থাকতে থাকতে আর প্রচণ্ড জিদ্দি হওয়ায় নিভ্র অন্যরকম হয়েছে। ওর যা চাই তা না পেলে ও সত্যি ডেসপারেট হয়ে পড়ে। অভিজ্ঞতা থেকে বলছি, ডু সামথিং। নিভ্র জ্ঞান ফিরে 4 ঘন্টা পরে। চোখ টিপ টিপ করে খুলেই চারদিকে চোখ বুলায় সে। ডান পাশের ইজেলের সামনে দাঁড়িয়ে আছে অভ্র। অদ্ভুতভাবে তাকিয়ে আছে সামনের ছবির দিকে। নিভ্র উঠে বসে। বুকে এখনো ব্যথা তার। অভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র বলল, এত দেখিস না, আমার জিনিস নজর লাগতে পারে। অভ্র ভরকে যায়। সাথে সাথেই চোখ সরিয়ে নিভ্র দিকে তাকায়। নিভ্র হাসে। শুকনো ঠোঁটের হাসি ঝুলে আছে তার ঠোঁটে। সব হাসিতে মনে হয় হাজারো কষ্ট লুকিয়ে। অভ্র প্রচণ্ড খারাপ লাগে এই কষ্ট দেখে। এতটা কষ্ট তার আগে কখনোই হতো না। অভ্র জোরপূর্বক ঠোঁটে হাসি এনে বলল, তোর জিনিসে আমার নজর লাগবে না। দেখার সময় চোখজোড়াকে বলে দি এটা নিভ্র নজর দিবি না। তারাও দেয় না। নিভ্র অপলক তাকিয়ে হাসে। তারপর বলে,
ছবিটায় ওকে একদম জীবন্ত লাগে, তাই না? অভ্র আর তাকায় না, না তাকিয়েই বলে, হুম। নীল শাড়ি, কানের পাশে জবা, কপালের বিন্দু বিন্দু ঘাম। তুই সব দিকেই এগিয়ে। এত কিছু কিভাবে পারছ বলবি? ওকে দেখানো হয়নি ছবিটা। যখন দেখবে কি বলবে জানছ? বলবে আপনি এত কিছু কিভাবে পারেন, একবার ভিলেন, একবার মডেল ফডেল, একবার ডাক্তার, এখন আবার আর্টিস্ট। আমার মাথা ঘুরছে। হতে পারে সেন্সলেস হয়ে যাবে। এটা ও ভালোই পারে। কথাটা বলেই নিভ্র প্রাণ কারা হাসি দেয়। সাফার কথা হলেই এভাবে হাসে সে। হাতে সেলাইনের নল দেখে সে বিরক্তি নিয়ে তা খুলে ফেলে। বাড়ির সবাই তাকে রোগী বানিয়ে ফেলেছে। জাস্ট বিরক্তকর। অভ্র নিভ্র পাশে এসে বসে। সেলাইন পাশের টেবিলে রেখে শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নিভ্র প্রতিবারের মতো হেসে বলল, এভাবে দেখছ কা? পরে প্রেমে পড়ে যাবি। তুই তো আবার বিয়ে করবি না ঠিক করেছিস। মনে হয় তোরও হিরণের মতো সমস্যা। এগুলো হলে দূরে যা। সাফা এগুলো শুনলে আর আমাকেও দোষী করবে। অভ্র চোখ গরম করে তাকায়। পিঠে চাপড় মেরে বলল, ফাইজলামি ছাড়। এমন করলি কেন বল? তুই এসব না করলে হয় না? নিভ্র হাসি মুখ মুহূর্তেই রাগী হয়ে ওঠে। চোখগুলো লাল লাল হয়ে ওঠে। পাশের গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। সাথে সাথেই ঠাসস করে শব্দ হয়। অভ্র বুঝতে পেরেছে নিভ্র রাগ হচ্ছে। তাই হাত ধরে রেখেছে। নিভ্র চিৎকার করে বলল, ওই মেয়েকে আমার রুমে কেন পাঠানো হলো? আম্মুরে জিজ্ঞেস কর। অভ্র শান্ত কণ্ঠে বলল, আচ্ছা সেই চ্যাপ্টার ক্লোজ কর। আর পাঠাবে না। কিন্তু তুই এভাবে থাকলে কারোরই ভালো লাগে না। কাকিমার কি দোষ? ভেবেছে হয়তো তোর কোনো মেয়েকে পছন্দ হয়ে যাবে আর জীবনে এগিয়ে যাবি। তাই তিনি এসব করেছে। এতে তার দোষ কোথায়? নিভ্র হঠাৎ করেই শব্দ করে হেসে ওঠে। তারপর বলল, কোনো মেয়ে আমার জীবনে জায়গা পাবে এটা ভাবল কি করে? আমি বুঝি না। এই নিভ্র সব জুড়ে শুধু সাফা। কারো জন্য কিছু অবশিষ্ট নেই আমার কাছে। কারো জন্যই নেই। সরি। এসব কথা আর হলে আমার চাইতে খারাপ কেউ হবে না। কেউ না। অভ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর ঔষধের পাতা থেকে ওষুধ ছিঁড়তে ছিঁড়তে বলল, ঠিক আছে। কিন্তু তুই কি সত্যি হার্ট সার্জন? তোর সন্দেহ আছে নাকি? এত দিন ছিল না, এখন আছে। কেন? ভ্রুকুচকে প্রশ্ন করে নিভ্র। তোর হার্ট ফুটবল হয়ে যাচ্ছে। তুই এটা জানোস? নিভ্র জবাব দিল না। উঠে দাঁড়িয়ে পড়ল। এদিক সেদিকে খুঁজে মদের বোতলটা পাশের শেলফ থেকে নিল। টেবিলের উপর থেকে সিগারেট নিল। আজ বড্ড বেশি কষ্ট হচ্ছে তার। অনেক অনেক বেশি। নিভ্র হেঁটে বারান্দায় চলে গেল। ব্যালকনির আনাচে কানাচে সব সাদা গোলাপ আর সাদা গোলাপ। চারপাশে গাছ, মাঝে গোল টেবিল, তার পাশেই সোফা। নিভ্র টেবিলের উপর এগুলো রেখে দিল। সোফায় পা তুলে বসে পড়ে। ফুলগুলো একটু পরপর ছুঁয়ে দিচ্ছে। মদের বোতলটা খুলে চুমুক দেওয়া শুরু করে সে। সিগারেট ধরায়। মুখের ভিতরে নিয়েই একটান দেয় আর উপরে তাকিয়ে ধোঁয়া ছাড়ে। অভ্র শুধু তাকিয়ে দেখে। নিভ্র ডান হাতে সিগারেট নিয়ে বাম হাতে ফুল ছুঁয়ে দেয়। অভ্র পাশে বসে। দুজনেই নিশ্চুপ। অভ্র নিভ্রকে পর্যবেক্ষণ করছে। সবুজ চোখগুলো কেমন ঘোলাটে হয়ে গেছে। ঘুমের ঔষধেও ঘুম হয় না। ইনজেকশন দিতে হয় প্রায়। মাঝে মাঝে ক্লান্ত হয়ে নিচেই শুয়ে পড়ে। চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। চুলগুলো আবার কেটে দিতে হবে। নিভ্র আচমকা হেসে ধোঁয়া উড়াতে উড়াতে বলে,
ভাই তুই আছস বলে আমি আজ 1 বছর 10 মাস 20 দিন পরেও হসপিটালে গিয়ে ওয়াও নিভ্রনীল কত হ্যান্ডসাম কথাটা শুনেছি। অভ্র কিছু বলল না। নিভ্র নিজের প্রতি বিন্দু মাত্র যত্ন নেই। সেই সব করে নিভ্র হয়ে। নিভ্রকে সে নিজেই গুছিয়ে রাখে। তাই নিভ্র এগুলো বলছে। মদের বোতল এগিয়ে দিয়ে অভ্রকে বলল, খাবি? অভ্র নিভ্র হাত দেখেই আঁতকে ওঠে। ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকে নিভ্র দিকে। নিভ্র সেদিকে মনোযোগ নেই। সে সিগারেট, ফুল আর মদের দিকে বেশি মনোযোগী। অভ্র ভয়াত্মক গলায় বলল, হাত কাটলি কবে নিভ্র? এগুলো কি? তুই কিন্তু কথা দিয়েছিস সেভাবে নিজের ক্ষতি করবি না, তাহলে এগুলো কি? কবে কাটলি? নিশ্চয়ই আজ। তাজা রক্ত। নিভ্র বিরক্তির সাথে বলল, এত হাইপার হসকা। কাটতে মন চেয়েছে কেটেছি, এত চিল্লাসকা। নিভ্র এবার কিন্তু তুই সিরিয়াস হ। আর ভালো লাগছে না। দেবদাস হয়ে গেছিস জানি। ওর মতো মরতে যাবি কেন? ভালোবাসা কি শুধু তুই জানোস আর কেউ জানে না? ফালতু। এত চিন্তা করছো কেন? একটুই কেটেছি। দম বন্ধ লাগছিল তাই এসব করেছি। শান্ত হ। অভ্র এবার জাপটে ধরে নিভ্রকে। নিভ্র ধরে না। সিগারেট একটার পর একটা শেষ করে সে। অভ্র ছেড়ে দেয়। তারপর বলল, সিরিয়াস হবি না? আমি সাফাকে এটাই বলতাম। সিরিয়াস হবে না? ও হাসত, না হয় মুখ ফুলিয়ে বসে থাকত। কত কিউট লাগত। জানছ? ও তোকে জানতে হবে না। আমি জানলেই হবে। অভ্র জবাবে কিছু বলে না। নিভ্র একটা ফুলের পাপড়ি ছিঁড়ে ফেলে চেঁচিয়ে বলে, ও শেট, এটা কি করলাম? ফুলটা ব্যথা পেয়েছে। মানে সাফাও? তোর জন্য এসব হয়েছে। ফুলগুলোর মতো নিজেরেও যে এভাবে ছিঁড়ছ, এটা সাফা দেখলে কষ্ট পাবে না? নিভ্র এবার শান্ত হয়ে বসে। তাচ্ছিল্য করে বলে, ও কেন কষ্ট পাবে? একটুও ভালোবাসে না। ভালোবাসলে ছেড়ে যেতে পারত না। কখনোই না। ওকে সামনে একবার পাই, তারপর দেখাবো নিভ্রনীল কি। অভ্র নিভ্র মুখে ওষুধ দিতে দিতেই বলল, কি করবি? থাপড়াবি নাকি ঘুষি দিয়ে নাক ফাটাবি? নাকি চর মেরে গালের দুপাশ লাল করবি? নিভ্র পানি খেতে খেতে হেসে দেয়। হাসতে হাসতেই বলল, ওর তো গাল এমনই লাল। চর থাপ্পড় দেওয়া লাগে না। তবে কি করব জানি না। আজও ওদের বাড়িতে গেছিলি না? হুম। দিনে কবার যাওয়া হয়? জানি না। যদি ও আসে। তাই প্রতি ঘন্টায় একবার যাই। সারাদিন থাকলেই পারছ। রাতের 2টা, 3টা, 4টা এভাবে যাওয়ার কি আছে? এত রাতে ও নিশ্চয়ই আসবে না। আর এত দিনে ওই বাড়িতে ওদের দেখা যায়নি। তাহলে কেন যাস ভাই? নিভ্র নিশ্চুপ হয়ে বসে থাকে। উঠে দাঁড়াতে চায়। অভ্র বসিয়ে দিয়ে নিজেই রুম থেকে সাফার একটা ছবি নিয়ে এসে সামনে দেয়। নিভ্র ছবিটা কয়েক পলক দেখে তারপর বুকে জড়িয়ে ধরে। অভ্র সোজা হয়ে বসে বলে, তোর হার্টের প্রতি যত্নবান হতে হবে নিভ্র। নিভ্র চোখ বুজে ছবি বুকে জড়িয়ে মাথা কাত করে সোফার পিঠে রাখে। তারপর বলে, হৃৎপিণ্ড তো আমার কাছে নেই। থাকলে অবশ্যই যত্ন নিতাম। অভ্র বিচলিত হয়ে বলে, নেই মানে? ওটা তো সাফাকে দিয়ে দিয়েছি। ওর কাছেই আছে। আমার কাছে যেটা আছে সেটা হলো যন্ত্র। আর এই যন্ত্র নিয়ে মহা মুশকিলে আছি বুঝলি। হঠাৎ হঠাৎ প্রচণ্ড ব্যথা করে। দম বন্ধ হয়ে আসে। মনে হয় মরে যাই। কথাগুলো বলতে বলতেই নিভ্র উঠে বসে। অভ্র দিকে করুণ চোখে তাকিয়ে বলে, ভাই, আমার না সুইসাইড করতে ইচ্ছে করে। অভ্র বুক কাঁপে। এটা নিভ্র বহুবার করতে চেয়েছে।
কিন্তু এভাবে কখনোই বলেনি। অভ্র আতঙ্কিত গলায় বলল, এগুলো কেমন কথা নিভ্র? দেখ, এসব করা মহাপাপ, আমাদের ধর্মে হারাম। এগুলো বললে সব শেষ হয়ে যাবে। আর বাড়ির সবার কি হবে? তোর সাফা যদি সত্যি ফিরে আসে তখন কি হবে? তোর সাফা এই জীবনে অন্য কারো হবে, এটা তুই কিভাবে সহ্য করবি? অভ্র এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম ফেলে। নিভ্র হেসে দেয়, তারপর বলে, সেটাই তো, সেই জন্যই বেঁচে আছি। কিন্তু বিশ্বাস কর, আমার না দম বন্ধ লাগে, সব অন্ধকার লাগে। নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয় ভাই। আমি কি করব? আমার সাথেই কেন এমন হয়? বল, ওকে এত ভালোবাসলাম কিভাবে? জানি না, মনে হয় আমার রগে যে রক্ত প্রবাহ হয় তা ওর নামে। এই চোখের পলকও পড়ে ওর নামে। আমি কি করব? আমার সব জুড়ে ও, শুধুই ও। বাঁচতে পারছি না। আচ্ছা, ওর কি আমার কথা মনে পড়ে না? পড়লে কোথায় ও? এত খুঁজলাম তবুও পেলাম না কেন? অভ্র কিছু বলে না। নিভ্র আবার বলে, ওর সেই টোল পড়া গাল কতদিন ছোঁয়া হয় না। কতদিন দেখি না ওকে। কতদিন ওর চুলগুলো কানে গুজে দিনা, কতদিন ওর কণ্ঠ শুনি না। আমি এভাবে বাঁচতে পারছি না। সাফার কি আমার কথা মনে পড়ে না? বল না অভ্র। নিভ্র কাঁদছে। অভ্র চোখ বুজে আছে। এত কষ্ট সে নিতে পারে না। নিভ্র আর্তনাদ দিন দিন মনে হয় বৃদ্ধি পাচ্ছে, কমছে না। অভ্র নিজেও অনেক খুঁজেছে কিন্তু পায়নি। যেখানে নিভ্র পাচ্ছে না, অভ্র কিভাবে পাবে? নিভ্র ফোন বাজে। অভ্র উঠে ফোনটা হাতে দিতেই নিভ্র উত্তেজিত হয়ে কল রিসিভ করে। অপর প্রান্ত থেকে এমন কিছু হয়তো শুনেছে যা নিভ্র মোটেও পছন্দের ছিল না। তাই চেঁচিয়ে উঠে বলল, খুঁজে পাওনি মানে কি? কতবার বলেছি খুঁজে বের করতে হবে মানে হবে। তোমাদের আমি শুধু শুধু টাকা দিচ্ছি, একটা দিনও ঠিকভাবে কাজ করতে পারছো না। সমস্যাটা কি? কিসের স্পেশাল ফোর্স তোরা? আমি লাস্টবার বলছি, আমার ওকে চাই। নিভ্র ফোন ছুঁড়ে দিয়েছে। রাগে তার হাত পা কাঁপছে। হঠাৎ করেই চেঁচিয়ে উঠে সে। সোফায় বসে পড়ে আবার। অভ্র বুঝতে পারে এটা ইনফরমেশন দেওয়ার লোক ছিল। এবারও নিরাশ করেছে নিভ্রকে। তাই তার রাগ হচ্ছে। নিভ্র কেঁদে দেয়। তার প্রচণ্ড কান্না পাচ্ছে। ইদানিং সে কান্না আটকাতে পারে না। ছেলেরা নাকি কাঁদে না, কিন্তু তাকে দেখলে কেউই এই কথাটা বলবে না। আগে নিভ্র কাঁদত না। ছোটবেলায় একবার কেঁদেছে বোনের মৃত্যুর কথা শুনে। আর কখনো কাঁদেওনি। কিন্তু এখন তার বুক ফেটে কান্না পায়। এভাবে কেন তার জীবনটা সবসময় এলোমেলো হয়ে যায়? কেন ভালোবাসায় এত কষ্ট? নিভ্র চিৎকার করে কেঁদে উঠে। অভ্র ঝাঁপিয়ে ধরে তাকে। নিভ্র কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব বলে দে প্লিজ। আমার বুক ছিঁড়ে যাচ্ছে। কলিজার খাজে খাজে যন্ত্রণা। আমি আর পারছি না। আমি এত কষ্ট নিতে পারছি না। মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। দম আটকে আসছে। আমি ঘুমাতে পারি না। চোখ বন্ধ করতে পারি না। দম নিতেও পারি না। এতটা কষ্টে আমি কখনো আগে পড়িনি। আমার ভালোবাসা কি মূল্যহীন? এতটা কেন ভালোবাসতে গেলাম? কেন? কেন সাফা এভাবে আষ্টেপৃষ্ঠে আমাতে জড়িয়ে এখন হারিয়ে গেল? আমার সব অন্ধকার লাগে অভ্র। সব। একটা সেকেন্ড ওকে ছাড়া আমার ভাবনার জগৎ কাজ করে না। শান্ত হ নিভ্র। প্লিজ জজ, শান্ত হ। নিভ্র ছন্নছাড়া জীবনটা কিভাবে ঠিক হবে তাই ভাবছে অভ্র। মনে প্রাণে দোয়া করছে আল্লাহ কাছে যাতে সাফাকে ফিরে পায় নিভ্র। নিজের ভালোবাসার মানুষকে অন্যজনের জন্য চাওয়া বড্ড কষ্টের। তবুও সে চায়।
এমন পাগলা প্রেমিকের জন্য এটা না চেয়ে পারে না সে। কতটা ভালোবাসে নিভ্র তা তার চেয়ে ভালো আর কে জানে। নিভ্র প্রতিটা কান্নার সাক্ষী যে সে। এটাও বড্ড কষ্টের। অব্র গোপনে কিছু দীর্ঘশ্বাস নেয়। জীবনটা সবার কেমন এলোমেলো হয়ে গেছে। তুমি দূরে যাবে শুনলেই খুব কষ্ট হয় আমার। মনে হয় দম বন্ধ হয়ে গেছে। আমি মনে হয় না তোমাকে ছাড়া বাঁচতে পারব। কথাটা মনে পড়তেই সাফার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি নিজের অজান্তেই বেয়ে পড়ে। কত ভালোবাসার রাত ছিল। ঈষৎ কত আবেগ নিয়ে উনি কথাগুলো বলত। কত ভালোবাসায় মাখামাখি ছিল কণ্ঠ। পুরানো দিন আসলেই মধুর হয়। নিভ্র কেমন আছে? তার কথা কি মনে আছে? তাকে বিলিয়ে দেওয়া সেই বুক কি আদৌ তার নামেই আছে, নাকি সত্যি অন্য কারো হয়ে গেছে? সাফা ডুকরে কেঁদে উঠে। সামনে থাকা ছবিটা ভিজে যায় তার চোখের পানিতে। সাফা দ্রুত পানিগুলো ছবি থেকে মুছে নেয়। তারপর আবার তাকিয়ে থাকে সেই ছবির দিকে। দীর্ঘশ্বাসগুলো আসতে চেয়েও আসে না। দম বন্ধ করা সব অনুভূতি। সাফা এখন আর প্রেমের উপন্যাস পড়ে না। প্রেম কাহিনী শুনে না। প্রেমের গল্পে মনোযোগ দেয় না। এসব শুনলে তার ক্ষত আরও গভীর হয়। ভালোবাসা আসলেই বড্ড ভয়ঙ্কর। কত কষ্ট এর প্রহারে। নিভ্র বলা প্রতিটি কথা আজও তার মনে গেঁথে আছে। মনে পড়লেই সাফার গম্ভীর মুখে হাসে ফুটে। নিয়তি, ভাগ্য বড়ই বিচিত্র। সাফা জানালার পাশ ঘেঁষে বসে আছে। রাত গভীর। ঝুমা হন্তদন্ত হয়ে রুমে ঢুকে। দরজার দিকে তাকিয়েই সাফা ছবি লুকাতে চায়। ঝুমাকে দেখে তা আর লুকায় না। ঝুমা সাফার পাশে দাঁড়িয়ে বলে, অনেক দিন উনাকে নিয়ে কোনো ছবি দেয় না ম্যাগাজিন, তাই না? সাফা নিজের চুল সরাতে সরাতে বলে, হুম। তুই প্রতিদিন খবরের কাগজে উনার ছবি খুঁজছ না? সাফা উত্তর দেয় না। ছবিটা যত্নে আলমারিতে রেখে দেয়। চুলগুলো হাত খোপা করতে করতে ঝুমাকে বলে, কাল ভার্সিটিতে পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি ঘুমা। ঝুমা কথা বাড়ায় না। সাফা বালিশে মাথা রাখে। চোখে তার প্রতিদিনের মতো পানি। নিয়তি কি আবার একবার দেখা করাবে তাদের? তাকে লুকানোর সুযোগই দিবে না। এমনভাবে নিভ্র তার সামনে এসে হাজির হবে। যদি হতো, সরাসরি একবার তাকে ছুঁয়ে দিত। ঈষৎ কত ভালো হতো। সাফা মুহূর্তেই নিজের ইচ্ছে ফিরিয়ে নেয়। নিভ্র সামনে দাঁড়ানোর সাহস তার নেই। সে পারবে না, কিছুতেই না। দুজনের পথ আলাদা, তাই আলাদা হওয়াই ভালো। উনি না হয় ভালো থাকুক। আরিফের আর নীলার বিয়ে আজ। নিভ্রকে একটানা কলের পর কল করে চলেছে দুজনেই। ভিন্ন জায়গা থেকে ভিন্নভাবে কল করছে তারা। কিন্তু নিভ্র কোথায়? প্রতিদিনের মতো আজও তার হৃদয় খালি বিষণ্ণতা নিয়ে উপুত হয়ে ফ্লোরে পড়ে আছে সে। সূর্যের কিরণ উঠেছে ঠিকই, কিন্তু নিভ্র জীবনের আলো আসেনি। নিভ্র ফ্লোরে শুয়েই এদিক ওদিক মোড় ঘুরিয়ে ফোন খুঁজে। ফোনটা তাকে প্রচণ্ডভাবে বিরক্ত করছে। ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হয়। নিভ্র হাতড়ে হাতড়ে ফোন রিসিভ করে কানে ধরে। সঙ্গে সঙ্গেই আরিফ চেঁচিয়ে বলে ওঠে, স্যার, কল কাটবেন না প্লিজ জজ। আজকে আমার বিয়ে, আপনি আসবেন বলেছেন, এখনো আসেন নাই। আমি কিন্তু সত্য বিয়েটা কব না। এখন আপনার বাসায় এসে হাজির হব বলে দিলাম কিন্তু। নিভ্র চরম বিরক্ত। মাথা ভার ভার হয়ে আছে। মাথায় হাত দিয়ে উঠে বসে নিভ্র। বিরক্তিতে মুখ কুঁচকে আসে তার। রাগও হচ্ছে খুব। বিরক্ত নিয়েই সে বলল, দেখো আরিফ, এখন তুমি আর আমার পিয়ে না। সো স্যার করে ঘেন ঘেন করবে না। এত সকাল সকাল ফালতু কথা বলার জন্য ফোন দিলুয়া কেন? তোমার বিয়ে করলে করো, না করলে নাই, আমার কি? আমি যাব না, ব্যাস।
নিভ্রু কল কেটে দেয়। আরিফের খুব কান্না পাচ্ছে। বলে তো দিয়েছে বিয়ে করবে না, কিন্তু এবারও যদি বিয়ে ভাঙে নীলা তার গলা টিপে মেরে ফেলবে নিশ্চিত। এ নিয়ে 3বার বিয়ে করবে বলে সব ঠিক করেও নিভ্রু আসে নাই বলে বিয়ে করে নাই। এবার নিভ্রু আসবে বলেছে, কিন্তু এখন এমন পাল্টি মারলে তো আরিফ শেষ। ভয়ে আরিফের শেরওয়ানির গলার পাশ ঘামে ভিজে যাচ্ছে। সে পড়েছে দোটানায়। নীলাকেও চাই সাথে নিভ্রু। আরিফ পাশে থাকা টেবিল থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে ডগডগ করে খেয়ে নেয়। নীলা তো কিছু মনে করবে না, কিন্তু তার বাবা মা নিশ্চিত তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। তখন তার কি হবে? কথাটা ভেবেই আরিফের গলা শুকিয়ে গেছে। তবুও সাহস নিয়ে আর একবার নিভ্রুকে কল করে। নিভ্রু রিসিভ করে না। কয়েকবার দিতেই আবার ঝাঝালো গলায় নিভ্রু বলল, আরিফ, আমার এগুলো ভালো লাগে না। এত মানুষ, গিজগিজ করা, তার উপর মেয়ে, গায়ে হামলে পড়ে। এসব আমার জাস্ট বিরক্ত লাগে। রংবিহীন দুনিয়া আমার। তাই বিয়ের মতো রংমহল জায়গা আমার ভালো লাগে না। বুঝতে কেন পারছ না? আরিফ বিনীত সুরে বলল, স্যার, সব বুঝলাম, তবুও আপনাকে ছাড়া নীলা বিয়ে করতে চায় না। তাই আর। নিভ্রু আর বলতে না দিয়ে নিজেই বলল, এই তোমাদের সমস্যা কি বলো তো? নীলা বলে আরিফ আমাকে ছাড়া বিয়ে করতে চায় না, আর তুমি বলো নীলা চায় না। আসল কারণ বলো তো? আরিফ দীর্ঘ করে একটা শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে বলল, আপনাকে ছাড়া আমরা দুজনেই বিয়ে করব না। আপনি কি চান না আমরা বিয়ে করি? প্লিজ স্যার, 3বার বিয়ে ভাঙছে আমার, আর ভাঙিয়েন না। আসেন না প্লিজ জজ। আপনি না আসলে এবারও বিয়ে করব না। শেষ কথা আমার। নিভ্রু কিছু বলার আগেই আরিফ কল কেটে দিল। নিভ্রু মেজাজ চড়গাছ। রাগে ফোন ছুড়ে দিয়ে আবার ভাবে তার জন্য আশেপাশের সবাই কত কষ্টে আছে। কিন্তু সে কি করবে, তার এসব ভালো লাগে না। নিভ্রু উঠে দাঁড়ায়। আরিফের বিয়ে এবার ভাঙ্গুক সে চায় না। নিভ্রু সামনের রুম থেকে পর্দা ঠেলে ভিতরে যায়। আলমারি থেকে নিজের জামা কাপড় বের করে। হঠাৎ চোখ যায় সাফার সাদা একটা উড়নার দিকে। সাফার এখানে যত জামা কাপড় ছিল সব নিভ্রু নিজের আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখেছে। নিজের আলমারির বেশিরভাগ জায়গা সাফার জন্য খালি করে ফেলেছে। সব সাফার শাড়ি দিয়ে ভরাবে। নিভ্রু উড়নাটা হাতে নেয়। ডুলো ডুলো পায়ে বিছানার সাথে ঠেসে বসে নিভ্রু উড়নাটা নিজের মুখের উপর মেলে দেয়। চোখ বুজেতেই সাফা তাকে হকিস্টিক দিয়ে বাড়ি মেরে উড়না উড়িয়েছিল, সে দৃশ্য তার চোখের সামনে ফুটে ওঠে। নিভ্রু হাসে। নিজেকে উজাড় করে শ্বাস নেয়। সাফার গায়ের গন্ধ মেখে আছে উড়নায়। নিভ্রু উড়না গুটিয়ে নেয়। আলমারিতে সুন্দর করে ভাঁজ করে রাখে। একটা চুমুও দেয় উড়নার উপরে। তারপর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বেরিয়ে আসে। ইন করে না। এলোমেলো হয়েই সাফার ছবির সামনে দাঁড়ায়। কিছুক্ষণ তাকিয়ে তাকে। তারপর বলে, আরিফ বিয়ে করছে। আমাদেরও এতদিনে বিয়ে হয়ে যেত, তাই না? হাসছ কেন? সত্যিই হয়ে যেত। ফিরে এসো। তোমার সব দোষ ক্ষমা করে দিব। এত কষ্ট দিয়েছ তাও মাপ করে দিব। বিশ্বাস করো, সব ভুল ক্ষমা করে দিব। ফিরে এসো। তুমি জানো না, তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। তবুও কেন এত দূরে তুমি? আমার নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয় সাফারানী। বড্ড বেশি এই কষ্ট। তুমি হীনা হৃদয় নামক যন্ত্রে ভাঙচুর হয় প্রকটভাবে। তুমি ছাড়া আমার সব অন্ধকার সাফারানী। ফিরে কি আসবে না? আবার আলোয় ভরিয়ে দিবে না? আমার আকাশ অন্ধকার তুমি নামক জোনাকির আলো ছাড়া। ফিরে এসো। নিভ্রু সাফার ছবিতেই তার কপালে চুমু খায়। ছবির দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ।
বুক ছিঁড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। তারপর চাবি নিয়ে বেরিয়ে যায়। আহ, কি কপাল আমার, কত ভালো ভার্সিটি রেখে এখন ন্যাশনালে পড়তে হচ্ছে। ঝুমার এমন কথা শুনে সাফা বিরক্তি প্রকাশ করে। মাথা পাশ ফিরিয়ে বলে, তোকে কে আসতে বলেছে? আমি তো বলিনি। নিজেই কেন পিছন পিছন আসতে গেলি? ঝুমা মন খারাপ করে বলল, সরি দোস্ত, এমনই মজা করছি। তোর কি আজকেও মুড অপ? সাফা টেবিল থেকে বইগুলো নিতে নিতে বলল, আমার কখনোই মন খারাপ থাকে না। পরীক্ষা শেষ, এবার চল। আরও কি থাকার ইচ্ছা আছে নাকি? আমার টিউশন আছে, চল। ঝুমা সাফার পিছনে পিছনে হাঁটে। তারা এখানে একটা সরকারি কলেজে পড়ে। প্রথমেই সাফারা এখানে এসেছিল, পরে জায়গা পরিবর্তন করলেও কলেজ পরিবর্তন করে নাই। ঝুমার বাবা মা নেই, তাই তার খবর রাখাও কেউ নেই। মামার বাসায় থাকত, এখন তো সাফার কাছেই থাকে। সাফা কলেজে তেমন আসে না, কারো সাথেই কথা বলে না। ঝুমা আর সাফা মাথা নিচু করে যায়, আবার চলে আসে। সাফাকে কলেজে কেউ তেমন চিনেও না, আর সাফা সব সময় আড়ালে থাকতে চায়। ঝুমা বুঝে, কিন্তু তার এসব ভালো লাগে না। কিন্তু মনে মনে ধীরভাবে চায় নিভ্র সাফার সামনে দাঁড়াক। রিকশায় উঠতেই পাশে ফুচকার দোকান দেখে ঝুমা বলে, চল আজ ফুচকা খাই। প্রতিবারের মতোই সাফার জবাব হয়, না, তুই চাইলে খেতে পারছ। ঝুমা মুখ ফুলিয়ে বলে, চাচা চলেন, দরকার নাই খাওয়া। সাফার কষ্ট লাগে ঝুমার জন্য, তাই রিকশা থামাতে বলে ফুচকার দোকানে যায়। ঝুমা নাচতে নাচতেই 2 প্লেট ফুচকা দিতে বলে। সাফা খাবে না বলেছে, তবুও ঝুমার ফাড়াফাড়িতে খেতে বসে। কিন্তু ফুচকা দেখেই পুরানো স্মৃতি মনে পড়ে। একটা ফুচকা মুখে দিতেই সাফা কেঁদে দেয়। চোখের পানিতে আর ঝালে সাফা লাল হয়ে যায়, আর খেতে পারে না। শেষবার নিভ্রর সাথেই সাফা ফুচকা খেয়েছে। লোকটাকে কি মারনা মেরেছে নিভ্র, কথাটা মনে পড়তেই সাফা হেসে দেয়। ঝুমা ভ্রুকুচকে প্রশ্ন করে, একবার কান্দস আবার হাসোস? দোস্ত, তুই কি দিন দিন পাগল হয়ে যাচ্ছিস? সাফা নিশ্চুপ হয়েই হাসে। দরজাটা খোলাই। সাফার ব্যাপারটা অবাক লাগছে। মাথার ঘাম মুছতে মুছতে সাফা ভিতরে ঢুকে। তার পিছন পিছন ঝুমা। সামনের রুমেই চেয়ারে বসা এক সুদর্শন যুবকে দেখেই সাফার মাথা গরম। আগের জায়গাটা ছেড়েছে এইরকম ছেলেদের বিয়ে বিয়ে করে মাথা খাওয়ার অভিযোগে। এবার আবার? সাফা রেগে এদিক সেদিকে না দেখেই চেঁচিয়ে বলে, বিয়ে করব না আমি। ছেলেটা চমকে তাকায়, যেন সে এমন কোনো প্রস্তাব আনেনি। উল্টা সাফার কথায় সে চরম অবাক। সাফার বাবা এগিয়ে এসে মেয়েকে চুপ করতে ইশারা করে, কিন্তু সাফা চরম রেগে আছে। তার মোটেও বিয়ে নিয়ে কিছু শুনতে ভালো লাগে না। তার উপর ছেলেটা তার বাসায় চলে এসে বসে পড়েছে। চিনা নেই জানা নেই, এভাবে বাসায় আসার মানে কি? সাফা বাবার দিকে চোখ রাঙিয়ে বলল, বাবা তুমি চুপ করো। এসব বখাটে ছেলেদের আমি ভালো করেই চিনি। মহল্লায় নতুন দেখেছে, তাই নাচতে নাচতে বিয়ের নাম করে ঘরে চলে এসেছে। বেরিয়ে যান এখনই, আর যাতে ত্রিসীমানায় না দেখি। অসভ্য লোক কথাকার। সাফার বাবা চোখ কিটমিটিয়ে বললেন, সাফা কি সব বলছ? তুমি যা ভাবছ তা না। উনি তেমন ছেলেই না। সাফা শারিকের কথায় পাত্তা দিল না, আরও রেগে বলল, তুমি চুপ থাকো বাবা। বয়স্ক মানুষ দেখলেই আরও আশকারা পায় এরা। আপনাকে দরজা দেখিয়ে দিচ্ছি, দেখছেন না? অসভ্য লোক কোথাকার। ছেলেটা হেসে দেয়। মেয়েটাকে যতটা শান্ত ভেবেছে ততটা না। সাফার রাগ রি করে বেড়ে গেছে। কি অসভ্য লোক! এত অপমানের পরেও হাসে, লজ্জা নাই নাকি?
সাফা নাক মুখ ফুলিয়ে আবার কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা বলল, আপনি বুঝি খুব সভ্য? সাফা চুপসে যায়। এমন একটা কথা আশা করেনি সে। থতমত খেয়ে একটু দমে যায় সে। ছেলেটা ঠোঁটে হাসি রেখেই বলল, আপনাদের বাসায় মেহমান এলে এভাবে আপ্যায়ন করেন বুঝি? সাফা একটা ধাক্কা খায়। ছেলেটা আসলে কি বলতে চায় সেটাই সাফা বুঝতে পারছে না। সাফা নিজের বাবার দিকে তাকিয়ে দেখে তিনি রেগে আছে। কাহিনী কি? ছেলেটা নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দিল। বলল, বিয়ে তো করতে আসেনি, কিন্তু আপনার ভাবমূর্তি দেখে মনে হচ্ছে আমার জীবনেও এই কাজ করা উচিত না। সাফা আবার তার বাবার দিকে তাকায়। তিনি এগিয়ে এসে বলল, আরে উনি আমার ক্লায়েন্ট, এভাবে উল্টাপাল্টা কথা না বললেও হতো তোমার। সাফা অবাক হয়ে ছেলেটার দিকে তাকায়। ছেলেটা আগের ন্যায় হাসে। সাফা কাচুমাচু হয়ে ছোট করে বলল, সরি, এতক্ষণ তোমাকে এটাই বলতে চেয়েছি। কথা না শুনেই আজেবাজে কিছু কথা শুনিয়ে দিল। কিছু মনে করিয়েন না মিস্টার সিফাত। মিস্টার সিফাত মৃদু হেসে বলল, না কিছু মনে করিনি। সাফা ভিতরে চলে যায়। মাথা কাজ করে না তার। সব সময় উল্টাপাল্টা কাজ করে সে। কিন্তু এই সিফাতের মাঝে তার বিস্তর গাফলা মনে হচ্ছে। তা না হলে এত অপমানের পরেও রাগল না। অতি ভদ্র যারা দেখায় তারা কখনোই অতি ভদ্র হয় না। কি যেন মিলাচ্ছে সাফার সাথে এমন চাহনি দিয়ে তাকিয়েছিল ছেলেটা। হাসি তো সেটা আড়ল করার জন্য ছিল। সাফা চিন্তায় পড়ে যায়। রহস্যময় মনে হচ্ছে তার লোকটাকে। নিভ্র গেটে ঢুকতেই তার সামনে হুমড়ি খেয়ে অনেকে পড়েছে। সবাই অবাক চোখে তাকে দেখছে। আজ অনেক দিন পরে নিভ্র দেখা মিলেছে। অনেকেই এগিয়ে এসেছে, কিন্তু নিভ্র রাগী মুখ দেখে কেউ এগিয়ে আসতে পারল না। নিভ্র নিজের মতো হেঁটে ভিতরে ঢুকতেই আরিফ লাফিয়ে উঠে। সে ভাবতে পারছে না নিভ্র আসবে। খুশির খেলায় আরিফ স্টেজ থেকে নেমেই নিভ্রকে জড়িয়ে ধরে। নিভ্র ধরল না। বিরক্তির রেখা ফুটিয়ে এসে কপলা কুঁচকে ফেলে। আরিফ ছেড়ে নিভ্র মুখামুখি তাকায়। তাকে দেখে মনে হচ্ছে যে কোনো সময় নিভ্র উপর হামলে পড়ে চুমু খাবে। তার আগেই নিভ্র সরে এসে বলল, একদম চুমু টুমু খাবে না বলে দিলাম। তোমার না বিয়ে। যাও তাড়াতাড়ি বিয়ে করে আমাকে উদ্ধার করো। আরিফ শুনল না। খুশিতে নিভ্র মুখ টেনে গালে একটা চুমু বসিয়ে দিল। নিভ্র চেঁচিয়ে গাল মুছতে মুছতে বলে উঠল, ছি। আরিফের ভাবান্তর হল না। সে হেসে দিল। খুশিতে তার কি যে ভালো লাগছে বলে বুঝাতে পারবে না। তাই করে দেখাল। নিভ্র ফ্যামিলির সবাই এসেছে। আরিফের কাণ্ডে সবাই অবাক হয়ে হেসে দিল। নিভ্র পারছে না আরিফকে একটা লাথি দিয়ে উড়িয়ে দিতে। কিন্তু আজ বিয়ে বলে কথা, তাই সব মাপ। নিভ্র আরিফকে ঠেলে বলল, দূরে যাও। ছি। আমার পিচ্ছি বউ ভাগ্যি সেখানে নেই, থাকলে নিশ্চিত সেন্সলেস হয়ে পড়ত। ডিসগাস্টিং। আরিফ হেসে হেসে বলল, সাফা যখন আসবে আমি না হয় আবার চুমু খেয়ে ওকে দেখিয়ে সেন্সলেস করব। কিন্তু আজকের খুশি একটু বেশি। তাই নো সরি স্যার। নিভ্র সোফায় বসে পড়ে। সবাই কত খুশি, তার পরিবার, আরিফের পরিবার, সবাই, তার বন্ধুরাও। তাকে পেলে সবাই এত খুশি হবে এটা নিভ্র বুঝতে পারেনি। তবুও তার ভালো লাগছে না। এত জাঁকজমক তার ভালো লাগে না। এত আলোও তার চোখে বড্ড জ্বালা করে। নিভ্র পকেট থেকে একটা ফোন বের করে। সাফার ছবি জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তার আর কোনো কাজ নেই। এই একটা কাজেই তার ভালো লাগে। সাফার মুখের রগগুলো সে খুঁজে নিয়েছে। কতটা দেখা যায় তাও জানে। এত নিখুঁতভাবে দেখে জানারই কথা। রুহি আরিফের মামাতো বোন।
নিভ্রকে প্রথম থেকেই সে নিখুঁতভাবে দেখছে। এলোমেলো সিল্কি ভিজা চুল, ইন ছাড়া শার্ট, সবুজ চোখ। রুহি বিস্মিত হয়ে আরিফের বোনকে বলছে, সামনের ছেলেটাকে আমি কোথাও দেখেছি? আরিফের বোন হেসে বলল, আপু উনি নিভ্রনীল। শুধু তুমি না, অনেকেই দেখেছে উনাকে ম্যাগাজিন, ছবি, ফাংশনে, ক্যাটোয়ার্কে করতে, আরও কত জায়গায়। আরে মডেল উনি। রুহি মাথা ঝাঁকিয়ে বলল, আরে না, কোনো একটা মেয়ের কাছে ছবি দেখেছি, ডায়েরির ভাঁজে। আপু হাজারো মেয়ের ডায়েরির ভাঁজে উনি, মানে উনার ছবি থাকে। এমনকি আমারও আছে। তুমিও বিদেশে ছিলে তাই তোমার ডায়েরিতে নাই। তবে কাল থেকে তুমিও রাখবে আমি নিশ্চিত। কত কিউট হ্যান্ডসাম বয় না? রুহি বিরক্তিতে বলল, আরে ভাই সবই তো বুঝলাম, কিন্তু আমি একে সমুদ্রের কিনারে এক মেয়ের ডায়েরির ভাঁজে দেখেছি। খুব যত্নে রাখা। কিছু স্পেশাল কথাও লিখা ছিল, কবিতা টাইপের কিছু হবে হয়তো। আরিফের বোন নাকমুখ কুঁচকে বলল, এটাতে এত অস্বাভাবিক বিহেভ করছো কেন আপু? সবই তো স্বাভাবিক কথা। এত হাইপার হচ্ছ কেন বুঝলাম না। রুহির মন মানছে না। সে আরও আগ্রহের সাথে নিভ্র দিকে এগিয়ে যাচ্ছে, কাছ থেকে দেখার জন্য। সেদিন সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে একটা মেয়ের সাথে রুহির ধাক্কা লাগে। তার হাতে টিয়া রঙের একটা ডায়েরি ছিল। সেখানেই নিভ্র ছবি দেখেছে সে। রুহি বিদেশে থাকে, পড়ালেখা করছে সেখানে ছোট থেকে। আরিফের বিয়ের নামেই সে দেশে এসেছে। সমুদ্রেও কিছুদিন আগেই ঘুরতে গিয়েছে। নিভ্র ছবিটা তার কাছে একটা অতিমাত্রায় আগ্রহের বস্তু। তাই সে বেশিই আগ্রহ দেখাচ্ছে। কিছু তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ছবির মাঝে। কি সেটা? সাফা নিজের রুমে এসে জামাকাপড় চেঞ্জ করে। রুমের পর্দা ঠেলে আবার একবার লোকটাকে দেখে নেয়। কে এই লোক? ভারী অদ্ভুত। ঝুমা বিছানায় উপুত হয়ে শুয়ে অভির সাথে কথা বলছে। অভির চাকরি হয়েছে, সেটা নিয়ে কথা হচ্ছে দুজনের মাঝে। সাফা সন্দেহ চোখে একবার চোখ বুলিয়ে বিছানায় বসে পড়ে। ঝুমা ফোন রেখে বালিশ বুকে নিয়ে উঠে বসে। সামনের চুলগুলো সরাতে সরাতে বলল, লোকটা অদ্ভুত না? সাফা অন্যমনস্ক হয়েই জবাব দেয়, হুম। এত কিছু বললাম কিন্তু কিছুই মনে করে নাই। ব্যাপারটা অবাক করার মতো। হুম ভাই, আমারও তেমনই লাগছে। আর আঙ্কেল হঠাৎ বাসায় কেন আনলো? মানে উনি তো কাউকেই বাসায় আনে না। জানি না, বাবা আসুক তারপর না হয় জিজ্ঞেস করে নিব। ঝুমা ছোট করে বলল, হুম। শারিক রুমে ঢুকতেই কপাল কুঁচকে যায় তার। সামনে চারটা চোখ অধীর আগ্রহে তার অপেক্ষায় ছিল, তা তিনি বুঝতে পেরেছেন। তবে কেন তা বুঝতে না পেরেই তার এমন কপাল কুঁচকে যাওয়া। তিনি বিছানার দিকে এগোতেই সাফা আর ঝুমা সরে জায়গা করে দেয়। তিনি বসেন। মেয়ের মুখের দিকে একবার তাকিয়ে শীতল কণ্ঠে বলেন, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? সাফা সোজা হয়ে বসে সরু চোখে তাকিয়ে বলে, বাবা লোকটা কে? আমার ক্লায়েন্ট। কবার বলবো? আমার মনে হয় না। লোকটাকে কেমন রহস্যময় লাগে। মনে হচ্ছে সে খুব একটা সুবিধার লোক না। শারিক জোরে দম নিয়ে মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সাফা বুঝে না এর মানে কি। তারপর তিনি বলল, এই কয়েকদিনে কত পরিবর্তন হয়ে গেছ তুমি। আগের চাঞ্চলতা, আগের সেই সাফা তুমি নেই। সাধারণ একটা লোককে এত সন্দেহ করার কি আছে বলো তো? সাফা কিছু বলে না। আসলেই তার মাঝে কত পরিবর্তন চলে এসেছে। আগের মতো সব মজা, নরমাল, সাধারণ লাগে না। সব কেমন জটিল জটিল লাগে। সাফা চোখ পিরিয়ে আবার বাবার দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না বাবা। লোকটাকে এত কথা শোনালাম কিন্তু কিছুই বলল না। তাই একটু
সন্দেহ হচ্ছে। এই তো। সাফা চোখ নামিয়ে বলে, হুম, আমার ক্লায়েন্টও। রাস্তায় মাথা ঘুরে পড়ে যেতে নিলেই সে আমাকে ধরে, সাথে বাসায় নিয়ে আসে। ব্যাস, আর কিছু না। সাফা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ওহ। সাফা তার বাবার কোলে মাথা রাখে। ঝুমাও জড়িয়ে ধরে। শারিক দুজনের মাথায় হাত বুলিয়ে গোপনে কিছু দীর্ঘশ্বাস লুকায়। তার মেয়েটা সত্যিই অনেক বড় হয়ে গেছে। এটা তিনি অনেক আগেই বুঝেছেন। সেই রাতে রুহি নিভ্রর সামনে দাঁড়াতেই নিভ্র ভ্রু কিঞ্চিত কুচকে চোখ বাঁকিয়ে তাকায়। রুহির আরও আগ্রহ বাড়ে। কিছু বলতে যাবে তার আগেই নিভ্র উঠে পড়ে সামনে হাঁটে কিছু দূর। রুহি পিছন থেকে গলা উঁচিয়ে ডাকে, নিভ্র নীল। নিভ্র পিছনে ফিরে তাকায়। সাথে বিরক্ত মুখ। চোখে মুখে রাগ। রুহি একটু ভয় পায়, কিন্তু কিছুটা এগিয়ে বলল, আমি রুহি, আরিফের মামার মেয়ে। নিভ্র ভনিতা না করে বলল, তো আমি কি করব? রুহি বেশ অবাক। সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকলে কোনো ছেলের মুখ দিয়েই এমন কথা আসতে পারে এটা তার জানা ছিল না। এমনকি তার দিকে একবার তাকাচ্ছেও না। চোখ জোড়া আগে পিছে আশেপাশে ঘুরছে। স্থির দৃষ্টি দিয়ে কোনো দিকে তাকাচ্ছে না নিভ্র। রুহি এখনও তাকিয়ে আছে। যতটা না সুন্দর দূর থেকে লেগেছে, কাছ থেকে আরও বেশি সুন্দর লোকটা। আর সবুজ চোখজোড়া তো মারাত্মক। নিভ্র রাগ লাগছে। সামনে তাকিয়ে আবার হাঁটা দেয়। এমন বহু মেয়েই তাকে দেখলে ডাকে। সে ফিরে। যদি কোনো একদিন সাফা ডেকে উঠে ডাক্তার সাহেব বলে। সেই আশায় একবার পিছনে তাকায় সে। রুহি দ্রুত পায়ে নিভ্র সামনে এসে দাঁড়ায়। একটুর জন্য ধাক্কা লাগেনি। নিভ্র কপাট রাগ নিয়েই বলল, চোখে দেখেন না বুঝি? ফালতু। সামনে এভাবে হুমড়ি খাওয়ার মানে কি? এখনই তো ধাক্কা লাগত। রুহি আরও অবাক। বাকি ছেলেদের চেয়ে এর মাঝে আলাদা কিছু ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য আছে। ছেলেরা তো সাধারণত ধাক্কা ধাক্কি পছন্দ করে বলেই তার মনে হয়। আর নিভ্রনীল এভাবে দূরে থাকে? ভেরি ইন্টারেস্টিং। রুহি হালকা হেসে বলল, আপনি কি সবসময় এমন রেগে থাকেন? নিভ্র নিশ্চুপ। ফ্লোরে তার চোখ বিচরণ করছে। সাথে রাগে মাথা রি করছে। কারণে অকারণে তার মাথায় রাগ চড়ে বসে। তার উপর এইসব মেয়েকে তো তার মোটেও পছন্দ না। আরিফের বিয়েতে ঝামেলা করতে চায় না সে। তাই এভাবে দূরে থাকা। রুহি হেসে আবার বলল, আপনাকে আমি ছবিতে দেখেছি। সেই ছবিতে কিন্তু আপনি খুব সুন্দর করে হাসছিলেন। নিভ্র মাথা তুলে তাকাল। বিরক্তি নিয়ে বলল, ছবিতে অনেক কিছুই দেখা যায়। আর আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই। সো আউট। নিভ্র পাশ কাটিয়ে হেঁটে চলে যায়। রুহি তাকিয়ে থাকে অবাক হয়ে। এত অ্যাটিটিউড! বাপরে! আরিফের বিয়ে শেষ। নিভ্রকে ধরে বেঁধে আজ অনেক দিন করে খাওয়াতে পেরেছে সবাই। নিভ্র একদম খেতে ইচ্ছে করছিল না। তবুও খেতে হয়েছে। আরিফের জন্য। আরিফ মহা খুশি। রুহি সব সময় শুধু নিভ্রকে দেখে গেছে। তার নিভ্রকে ভিনগ্রহের প্রাণী মনে হচ্ছে। সবার থেকে আলাদা পার্সোনালিটি, স্টাইল। সামান্যতে এত স্টাইলিশ লাগছে। যদি পরিপাটি হয়ে আসত তবে না জানি কি হতো। দুঃখের বিষয় তার বয়ফ্রেন্ড আছে। তা না হলে নিভ্রকে জোর করে হলেও বিয়ে করে নিত সে। কথাটা ভেবেই রুহি হাসে। রাফা ঝুম ধরে বসে আছে চেয়ারে। গভীর চিন্তায় সে মগ্ন। অভ্র পাশে একটা চেয়ার টেনে বসে। রাফার সেদিকেও খবর নাই। সে গভীরভাবে চিন্তিত। অভ্র মুখের সামনে ২-৩ বার হাত নাড়ায়।
কিন্তু তাতেও রাফার মনোযোগ আকর্ষণ করতে পারল না। তাই গলা খাক খাক করে ছেড়ে উঠল। রাফা চোখ ঘুরিয়ে পাশ ফিরে তাকিয়ে একবার চোখ বুলিয়ে আবার ভাবনায় মনোযোগী হল। অভ্র একটু অবাক হয়ে বসেই থাকে। কিছু সময় বাদে রাফা নীরবতা ভেঙে বলল, ভাইয়া, একটা কথা অনেক দিন মাথায় ঘুরছে, বলবো বলবো বলে বলা হয় না। অভ্র চেয়ারের পিছনে ঠেসে বলল, তো বলে দে। রাফা সিরিয়াস ভাব নিয়ে অভ্র দিকে তাকাল। অভ্র সিরিয়াস ভাব নিয়ে শোনার ভঙ্গি করল। রাফা বলল, ভাইয়া, কোনো কারণে সাফার চলে যাওয়ার পিছনে আমাদের হাত নেই তো? অভ্র ভয়াত্মক চোখে রাফার দিকে তাকায়। চোখ বড় বড় করে বলে, কি যা তা বলছ? আমরা কেন দায়ী হব? আর সাফা তো বলে যায় নাই, হুট করেই চলে গেছে। খুঁজার কত চেষ্টা করছি, পাচ্ছি না। সেটাই তো ভাইয়া। খুঁজে কেন পাচ্ছ না? কারণ ও নিজে থেকেই ধরা দিতে চাইছে না। আমি মিষ্টির দোকানকে যতটুকু চিনি খুবই ইমোশনাল আর একটু বাচ্চা বাচ্চা। কোনোভাবে যদি সে রাতের কথাগুলো। অভ্র আতকে ওঠে। কঠিন চোখে নিচের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সে কোনোভাবে যে কথাটা কারো সামনে আনতে চায় না, তা কেন সবসময় তার সামনে তুলে ধরা হয়? ভালোবাসেছে, একতরফা ভালোবাসা। সব তো নিজের মাঝে লুকিয়ে রাখতে চায় সে, কিছুতেই কারো সামনে আনতে চায় না। আর যে ভয় চায় না সেটা তো নিভ্র। সে কিছুতেই নিভ্র কষ্ট দেখতে পারবে না। নিভ্র যদি জানে সেও সাফাকে ভালোবাসে তাহলে খুব কষ্ট পাবে। কিন্তু নিজের অজান্তে সে নিভ্রকে কষ্ট দিচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে অভ্র নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। কথাগুলো ভেবে অভ্র মাথা ভার হয়ে আসে। রাফা অভ্র দিকে তাকিয়ে করুণ সুরে বলল, সাফা যদি আমাদের কারণে চলে যায় তবে নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারব না ভাইয়া। অভ্র মাথা তুলে রাফার দিকে তাকায়। তারপর বলল, এটা হতে পারে না। সেদিন আশেপাশে কেউ ছিল না, আর অনেক রাত ছিল, সবাই ঘুমিয়ে পড়েছিল। তাই বাদ দে, এটা হবে না। রাফা বুঝতে পারে অভ্র মনে অপরাধ বোধ কাজ করছে। সে কিছুতেই এমন একটা ঘটনার কারণ হতে চায় না যেখানে সে নিজের আবেগ অনুভূতি সব লুকিয়ে রেখেছে। কষ্টে যখন বুক ভার হয় তখনই ডায়েরি লেখে। সেদিনের পরে তো ডায়েরিটাও পুড়িয়ে দিয়েছে সে। নিজের কষ্ট নিজের মাঝে রাখতে চায়। ভালোবাসার আর মানুষ পেল না। কথাটা বহুবার নিজেকে করা হয়ে গেছে, কিন্তু ভালোবাসা তো হুট করেই হয়। এতে কারো হাত থাকে না। ঘটা করে তো প্রেম করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। নিভ্র রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে। অন্ধকার আকাশ, চারদিকে রাস্তার লাইট জ্বলছে। নিভ্র কিছু সময় আকাশের দিকে তাকিয়ে থাকে, আবার কিছু সময় রাস্তার লাইটগুলোর দিকে। তার জীবনটা আকাশের মতো হয়ে আছে, অন্ধকার, কিন্তু একসময় ইচ্ছা কালো, আনন্দ, খুশি নিয়ে এসেছিল সাফা। জোনাকি পোকা যেমন নিজের সাথে আলো নিয়ে চলে যায়, সাফাও ঠিক একইভাবে আলোগুলো তার জীবন থেকে নিয়ে গেছে। রাস্তার পাশে হাওয়াই মিঠাইওয়ালার থেকে নিভ্র অনেকগুলো হাওয়াই মিঠাই কিনে নিল। সাদা রং এরগুলো সাফার খুব প্রিয় ছিল। হালকা গোলাপিগুলো তার ভালো লাগে না, সাদাটাই তার ভালো লাগত। মিষ্টি মিষ্টি কিউট মেঘ বলে ডাকত এদের। সাদা সাদা মেঘের মতো দেখতে। নিভ্র প্যাকেটগুলোর দিকে তাকিয়ে হাসে। বুকে ব্যথা হয় ভয়ঙ্করভাবে। মনে হচ্ছে সব পুড়ে ছাই হয়ে গেছে। আসলেই সব পুড়ে ছাই হয়ে গেছে এতদিনে। আর কিছুই অবশিষ্ট নেই তার মাঝে। তার নিজেকে মানুষ মনে হয় না এখন আর। কেমন জানি তার নিজেকে প্রাণহীন বস্তু মনে হয়। মন ভালো তো দুনিয়া ভালো, মনে শান্তি নেই তো দুনিয়াটা বিষণ্ণ লাগে। সব এলোমেলো লাগে। নিভ্র রাস্তায় বসে পড়ে। অভ্র পাশেই লুকিয়েছিল। নিভ্র শারীরিক অবস্থা ভালো না।
এভাবে তাকে একা ছাড়াও ঠিক না, তাই তো লুকিয়ে নিভ্র পিছনে পিছনে এসেছে সে। নিভ্রকে এভাবে বসতে দেখে অভ্র একটু দৌড়েই সামনে এসে দাঁড়ায়। নিভ্র মাথা তুলে তাকায়, আবার মাথা নামিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আবার চলে আসলি? তোর আর কোনো কাজ নাই আমি ছাড়া? অভ্র নিভ্র পাশেই ফুটপাতে বসে। নিভ্র হাতের দিকে তাকিয়ে বলল, তুই বাচ্চাদের মতো এগুলো কবে থেকে খাস? নিভ্র হাতের দিকে তাকিয়ে হেসে বলল, আগে যেটা প্রশ্ন করলাম সেটার উত্তর দে। তোর আর কোনো কাজ নেই নাকি? না, তুই আমার সবচাইতে বড় কাজ। তুই ড্রাঙ্ক? অভ্র কঠিন গলা। নিভ্র ভাবলেশহীনভাবে বলল, হুম তো। অভ্র কিছু বলল না। নিভ্র নিজেই বলল, এগুলো সাফার খুব প্রিয় ছিল। জানছো, ওর সাথে এই রাস্তা দিয়ে হেঁটেছিলাম। কত দূর হাঁটাইছে কি বলবো। কিন্তু আমার একটুও বিরক্ত লাগে নাই। উল্টা এত ভালো লাগছে কি বলবো। বেস্ট টাইমগুলোর মধ্যে ওটাও একটা রাত ছিল। রাত বললে ভুল হবে, গোধূলি লগ্ন ছিল। সেদিন বৃষ্টিতে ভিজে দৌড়ে পালিয়েছিলাম। ওর হাত ধরে। নিভ্র শব্দ করে হেসে ফেলে। অভ্র প্রতিবারের মতো অপলক তাকিয়ে থাকে সে হাসির দিকে। অভ্র নিভ্র হাত টেনে ধরে। টানতে টানতেই বলে, তোর কি গাড়ির অভাব? না তো। তাহলে হাঁটার কি প্রয়োজন? প্রায় এক রাস্তায় হাঁটছ। নিভ্র হাত ছাড়িয়ে বলে, এই রাস্তা, রিকশা, নদীর পার, বাগান এগুলো আমাকে সাফার উপস্থিতির জানান দেয়। জানোচ, রাস্তা দিয়ে যখন হাঁটি মনে হয় আমার বাপাশে সাফাই থাকে। হাতটা ধরে আপন মনে হাঁটে সে। নিজে নিজে বকবক করে। একটা সময় না চাইতেও শুনতে হতো। আর এখন মনে প্রাণে চাই ওর একটু কথা শুনতে, কিন্তু কি কপাল পারি না। রিকশার বাম পাশটাও ওর জন্য রাখি। এখন আর গাড়ি ভালো লাগে না, রিকশা ভালো লাগে। বাগানের পিছনের দেয়ালটা ভালো লাগে। সেই কদম গাছ, সাদা গোলাপ ফুল এগুলো ভালো লাগে। মনে হয় সাফা আশেপাশে আছে। আমার তো হসপিটালের সেই সিটটাও ভালো লাগে। নিজের অ্যাফ্রনটাও ভালো লাগে। গায়ে জড়িয়েছিল সে। অভ্র বসে পারে আবার। বুঝতে পেরেছে আজ বেশি খেয়ে ফেলেছে। এখন তার সব জুড়ে সাফা আর সাফার স্মৃতি থাকবে। শুধুই সাফাময় নিভ্র। নিভ্র বকবক করেই চলেছে, অভ্র শুধু শুনে। সাফার প্রতি তার ভালোবাসা থাকলেও নিভ্র কাছে তা কিছুই না। কত ভালোবাসে নিভ্র সাফাকে। সব উজাড় করে ভালোবাসে। এতটা ভালো সে নিজেও বাসতে পারত না। এতটা উন্মাদ কেউ হতেও পারবে না নিভ্র মতো। এতটা কেয়ার, এতটা আবেগ অনুভূতি নিভ্র ছাড়া আর কারো নেই বলেই অভ্র মনে হয়। অভ্র আকাশের দিকে তাকায়। শুদ্ধ মনে দোয়া করে নিভ্র সাফারানী যাতে তার কাছে ফিরে আসে। আর না আসলে অভ্র কিছুক্ষণ থেমে শব্দ করেই বলে, না আসলে আপনি মিলিয়ে দেন, কাছে নিয়ে আসেন, তাহলেই তো হয়। নিভ্র এদিকে মনোযোগ নেই, সে তার চিন্তা ভাবনা কথা সব শুধু সাফার সাথে কাটানো স্মৃতিতে বেঁধে রেখেছে। তার অস্তিত্বেও সাফা লুকিয়ে। নিস্তব্ধ রাস্তায় দুই ভাইয়ের দীর্ঘশ্বাসের আনাগোনা। দীর্ঘশ্বাসের সাথে মিলিয়ে যাচ্ছে নিভ্র অস্পষ্ট ভালোবাসার কথা। কত আবেগ আর অনুভূতির আর্তনাদ। সময় প্রবাহমান। দিন যায়, মাস যায়। নিজ গতিতে সব নিজের মতো যায়। সকাল বিকাল রাতের মতোই গ্রীষ্ম যায়, বর্ষা যায়, হেমন্ত, শীত, বসন্ত পেরিয়ে আবার গ্রীষ্ম, বর্ষার আগম ঘটে। সব কিছুর পরিবর্তন হয়ে যায়। সময়, মাস, ঋতু। কিন্তু মন নামক বস্তুর কোনো পরিবর্তন হয় না। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। সাফাকে হারিয়ে চৌধুরী বাড়ি আসলে ইটপাথরের বাড়ি হয়ে গেছে। এতে প্রাণ নেই। নিভ্র নিজের খাটে উপুত হয়ে শুয়ে আছে।
আজ 2 বছর 5 মাস সাফাকে খুঁজেছে সে। নিভ্রু অঙ্কে অনেক ভালো, কথাটা ভেবেই তার ভালো লাগে। সে প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব রাখতে পারে। সাফা হারিয়ে যাওয়ার পর থেকেই সে সব হিসাব করে রেখেছে। পেলেই শোধ নিবে। কথাটা নিভ্রু অবাধ্য মন বলে। ক্লান্ত তার শরীর, কিন্তু মন প্রতি সকালের মতোই সতেজ হয়ে উঠে নতুন সূর্যের সাথে নতুনভাবে সাফাকে খুঁজার জন্য। বৃষ্টির মাত্রা বাড়ে প্রবল। বৃষ্টির ছাপটানি এসে জানালা দিয়ে নিভ্র খালি গায়ের উপর পড়ে। খালি গায়ে ট্রাউজার করে শুয়ে আছে সে। ভিজে গেছে পিঠ, বিছানা। এতেও তার ভাবান্তর হল না। সে নিজের মতো শুয়ে আছে। আজ 2 দিন পরে তার ঘুম হয়েছে। বিছানার পাশেই মুয়ে যাওয়া সিগারেটের অর্ধেক পড়ে আছে, সাথে ছাই। অগোছালো রুম, ছবি, রং, প্যান্টিং সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ আসে না এই রুমে। নিভ্র ছন্নছাড়া জীবনে সে কাউকেই দেখতে চায় না। আসলেই বের করে দেয় সে। হুমায়ুন আহমেদের সব বই নিভ্র 2বার করে পড়ে ফেলেছে। সাফার কেন এত প্রিয় ছিল তিনি সেটা খুঁজার জন্য। হার্ট আগের তুলনায় আরও ফুরবল হয়ে পড়েছে তার। এখন 1-2 ঘন্টায় তার ক্লান্ত লাগে। খাবার খায় না। মদ সিগারেট একবার খাবে না বলেও খায়। মাতাল হয়ে পড়ে থাকতে তার ভালো লাগে। মনে হয় কষ্ট একটু কমেছে। কিন্তু সাফাকে ভুলে না সে। 1 সেকেন্ডের জন্যেও না। অভ্র নিভ্র পাশে বসে সব দেখে, বাধা দেয়। কিন্তু নিভ্র মতোই চলে। বিছানার পাশের ফোনটা অনবরত বেজেই চলেছে। নিভ্র ঝিমঝিমে চোখে একবার উঠতে চেয়ে ওঠে না। হাত পা সব কেমন ব্যথা হয়ে আছে। সব ভার ভার লাগছে। শরীর ইদানিং কাজ করতে চায় না। কেমন ক্লান্ত ক্লান্ত সব। নিভ্র পিছন থেকে সামনে মুড়ে শোয়ে। বৃষ্টির অবাধ্য ফোঁটা তার চোখে মুখে পড়ে। বৃষ্টি হচ্ছে কথাটা ভেবেই নিভ্র সর্বশক্তি কাজে লাগিয়ে উঠে বসে। সে ভিজবে। সাফার খুব প্রিয় বৃষ্টি। কদম তলায় যাবে। একগুচ্ছ কদম হাতে আবার সাফার অপেক্ষা করবে। বলবে, একগুচ্ছ কদম হাতে, ভিজাতে চাই তোমার সাথে। বসা অবস্থায় বুকে হাত দেয়। ব্যথা খুব বুকে। আজকাল ব্যথাটা অনেকটাই বেশি। নিভ্র বিছানা থেকে নামতে যাবে তার আগেই ফোনটা আবার বেজে ওঠে। নিভ্র ফোনটা রিসিভ করে। জানে আজও নিরাশ হবে, তবুও ধরে। যদি কোনো দিন ভালো খবর আসে। সে আশায় সে আজও বেঁচে আছে। নিভ্র ফুরবল গলায় বলল, হ্যালো, কে? ও পাশ থেকে কেউ উত্তেজিত হয়ে বলল, আপনি নিভ্রনীল? নিভ্র আগের মতোই বলল, কার ফোনে কল দিয়েছেন জানেন না? আর না জানলে দেনকা। আপনাদের রং তামাশা দেখার জন্য সবার সময় হয় না। ডিসগাস্টিং। নিভ্র বিরক্তি নিয়ে কল কাটতে যাবে তার আগেই লোকটা চেঁচিয়ে বলল, আরে ভাই, রাগেন কেন? কথাটা গুরুত্বপূর্ণ। কত কষ্ট করে আপনার নাম্বার জোগাড় করছি জানেন? কত খুঁজে খুঁজে বের করতে হয়েছে। এটা খুঁজতে আমার কত মাস লেগেছে জানেন? আপনি জানবেন কেমনে? আমিই বলি। আচ্ছা থাক, আগে আসল কথাটা বলি। নিভ্র রাগ মাখা গলায় বলে, হ্যাঁ, আজাইরা কথা না বলে আসলটাই বলেন। আমার অত সময় নাই। বৃষ্টি যে কোনো সময় থেমে যাবে। যদি আপনার কথা শেষ হতে হতে বৃষ্টি থেমে যায়, আপনারে কি করব আমি নিজেও জানি না। যেখানেই থাকেন খুঁজে এনে তারপর বুঝাবো আমি কে। ভারী অবাক হওয়া গলায় বিপরীত পাশে লোকটা বলল, বাপরে, আপনি বহুত ডেঞ্জারাস মানুষ। থাক, আগে বলে ফেলি। অনেক দিন আগে আপনি হারানো বিজ্ঞাপন দিয়েছিলেন। সাথে একটা ছবি টাইপ কিছু। নিভ্র চমকে উঠে। মুহূর্তেই সব ক্লান্তির অবসান ঘটে। বুকের ব্যথা গায়েব হয়ে যায়। সাথে হৃৎপিণ্ডের শব্দের গতি বাড়ে।
নিভ্র কাপা গলায় বলল, অনেক বিজ্ঞাপন তো দিয়েছি, এখন আপনি কোনোটার কথা বলছেন? আচ্ছা, সে সব রাখেন, যাকে খুঁজছিলাম না, মানে বিজ্ঞাপনে যার নাম ছিল না। নিভ্র আর বলতে পারল না। গলা কাঁপছে তার প্রচণ্ড। এতগুলো দিনে এই প্রথম কেউ বিজ্ঞাপনের কথা বলে এভাবে কল দিয়েছে। নিভ্র সারা শরীর রীতিমত কাঁপছে। লোকটারও কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এভাবে কারোর গলা কাঁপতে ফোনের মধ্যেই তার অনুভব হয় নাই। তাই সেও একটু অবাক হয়ে নিভ্র চাপা কণ্ঠ শুনছে। নিভ্র আবার বলল, কি হয়েছে বলেন ভাই? লোকটা হতবাক। লোকটার গলা এত সুন্দর, কিন্তু প্রথমে কেমন ঝাঝালো শোনাচ্ছিল। লোকটা নিজেকে সামলে বলল, সাফা নামের কোনো মেয়ের কথা বলা হয়েছিল সেখানে, রাইট? নিভ্র দ্রুতই বলল, হুম। মেয়েটার খোঁজ দিতে পারব? মানে তাকে আমি দেখেছি। সে এখন কোথায় থাকে তাও বলতে পারব। আপনি কি এখনো তাকে খুঁজছেন? তাহলে তো ভালোই। মেয়েটাকে আমি নিজের চোখে দেখেছি, এবং তার বাড়ির ঠিকানাও জানি। নিভ্র সম্পূর্ণ শরীর ঝংকার লাগার মতো কেঁপে ওঠে। হাত পা ঠান্ডা হয়ে ওঠে। কলিজায় শীতল বাতাস প্রবাহ হয়। তাহলে কি এতদিনে সে খুঁজে পাবে তার সাফারানীকে? কথাটা ভাবতেই তার দুনিয়া আবার আগের মতো খুশিতে থমি থমি করে ওঠে। নিভ্র চোখ দিয়ে খুশিতেই অশ্রু গড়িয়ে পড়ে। নিভ্র হৃৎপিণ্ডের সব রগ যেন শিরশির করে ওঠে। পাজরে পাজরে বাড়ি খায়। রঞ্জে রঞ্জে শিহরণ বয়ে যায়। উত্তেজনায়, আবেগে, খুশিতে সে কিছুই বলতে পারে না। কি করবে সে ভেবেই পাচ্ছে না। যদি ছুটে এখনই যাওয়া যায়। নিভ্র আবেগে শব্দ করে কেঁদে ওঠে। বিপরীত প্রান্তের লোক মহা অবাক। একটা লোক এভাবে হারিয়ে যাওয়া মানুষের জন্য মরিয়া হয়ে উঠতে পারে তার জানা ছিল না। এতটা মরিয়া হয়ে যে উঠতে পারে তার অনুভূতি, আবেগ, ভালোবাসা কতটুকু ভাবতেই সে মনে মনে ঠিক করে এই ব্যক্তিকে সরাসরি দেখবে, এবং যাকে মরিয়া হয়ে খুঁজছে তার সাথেই দেখবে। মিলিয়ে দিবে এদের। ইনশাআল্লাহ সে এটা করবেই। ফোন সামান্য মোবাইলে যার আবেগ এভাবে প্রকাশ পাচ্ছে তার বাস্তব রিয়েলিটি কেমন হবে লোকটি ভেবে পায় না। অনেক সময় পরে নিভ্র নিজেকে সামলে আটকে আসা গলায় বলল, কোথায় আমার সাফারানী? লোকটা যেন আরও একবার ঝাটকা খায়। এত সুন্দর করে কেউ ডাকতে পারে তার জানা ছিল না। তাই দ্রুত গতিতে বলল, কক্সবাজারে। চলবে।